আমাদের নাই অনেক কিছুই তো নাই। আমরা সবসময় স্টেডিয়াম নিয়ে পড়ে থাকি, আমরা খেলার মাঠটাকে রেডি করতে পারতাম না। আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এখনো কেন আমরা ডে নাইট ফরম্যাটে আনতে পারিনি, কারো মাথায় কি আসে নাই? মডার্ন ডে ক্রিকেট, মডার্ন ডে ট্রেন্ডের সঙ্গে আমরা কতটুকু যেতে পারছি। ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্টস ক্রিকেট টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাহরুজ প্রত্যয়, এবং আমার সাথে আছেন প্রতিদিনের মতো সৈয়দ আবিদ হোসেন সামি। তিনি শোটার প্রধান আকর্ষণ, প্রতিদিন পরিচয় করে দেওয়ার কিছু নাই। সামি ভাই, আমি যদি এক কথায় আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের ইতিহাসের সেরা ক্যাপ্টেন কে? বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। আরেকটা প্রশ্ন করি, এই মুহূর্তে সীমিত ওভারের ক্রিকেটে ওয়ানডে এবং টি-20 বাংলাদেশ এগিয়ে না আফগানিস্তান? আফগানিস্তান। গুরবাজ, আতাব, এই দুইজন ব্যাটারের মতো ব্যাটার কি বাংলাদেশ দলে আছে? ক্যাপাবিলিটি নাই, কোনো ফরম্যাটই নেই। যদি বোলার হিসাব করি, আফগানিস্তান বোলিং না পেয়ে না বাংলাদেশের পেসার রেখে বাংলাদেশের স্পিনার নাই। বাংলাদেশের টু বি ভেরি অনেস্ট, আপনি যদি আমাকে বলেন যে বাংলাদেশের স্পিনার আপনি কম্বিনেশন অনুযায়ী চিন্তা করতে চান, ওয়ান ডে ক্রিকেটে কম্বিনেশনে বাংলাদেশের রিশাদ ভালো করেছেন এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটাতে। সো রিশাদ প্রোগ্রেসিং, বাট রিশাদ এস্টাবলিশড না এখন পর্যন্ত। মেহেদী হাসান মিরাজ সাদা বলার ক্রিকেটে যে এক্সপেকটেশনটা ছিল সেই এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারেন নাই, টু বি ভেরি অনেস্ট। আমরা তার কাছ থেকে আরেকটু সাহসিকতার সঙ্গে বোলিং এক্সপেক্ট করি এবং আরও কিছু ভ্যারিয়েশন তিনি যুক্ত করবেন এই প্রত্যাশা করি। বাট আফগানিস্তানের যদি আপনি বোলিং স্পিনারদের জায়গা থেকে বলেন, স্পিনারদের জায়গা থেকে আফগানিস্তান অনেক বেশি মাত্রায় এগিয়ে। বাট পেসার আমি বলবো যে বাংলাদেশের পেস বোলিং লাইন আপটা বিশ্বমানের পেস বোলিং লাইন আপ। আমাদের পেস বোলিং লাইন আপের দুর্ভাগ্যের জায়গাটা হচ্ছে তারা স্পিনারদের কাছ থেকে ব্যাকআপটা পান না, অর্থাৎ কম্বিনেশনটা গড়ে ওঠে না, পার্টনারশিপটা গড়ে ওঠে না। আর ব্যাটসম্যানদের কাছ থেকে তো ব্যাকআপটা পানই না। এখন ব্যাটসম্যান যদি রান করে 230, পেস বোলাররা আসলে কতটুকু এফোর্ট আর দিতে পারবেন? সাইকোলজিক্যালি অনেকাংশে পিছিয়ে যান। তারপরেও এই দুইটা ম্যাচে বাংলাদেশের পেস বোলাররা যেরকম করেছেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আমার কাছে মনে হয় ফুল মার্কস টু দেম। এটা শুধুমাত্র আমি না, যারা কমেন্টেটর আছেন আইসিসির ইভেন্টে কমেন্ট্রি করছেন, ইয়ান বিশপ, ওয়াসিম আকরাম, দীনেশ কার্তিক, তারাও মন্তব্য করেছে যে বাংলাদেশের পেস বোলাররা যা করেছেন সেটা অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। আমরা সবসময় বলি যে স্পিনের দেশ, স্পিনারদের দেশ, অনেক লেফট আর্ম স্পিনার, অনেক স্পিনার। আসলে কি বাংলাদেশ স্পিনারদের দেশ? বাংলাদেশ স্পিন খেলতে পারে না। যদি পরিসংখ্যান আপনি দেখেন, বাংলাদেশ স্পিনে খুবই দুর্বল, এবং স্পিনারও সেই অংশ নাই যে স্পিনার ব্রেক থ্রু এনে দিতে পারে। সাকিব আল হাসান ছিলেন, তিনি এখন নাই, সুতরাং তার কথা বলেও লাভ নাই। আসলে কি আমরা স্পিনারদের দেশ, না এটা একটা মিথ? এই ব্যাপারটা একটু বিশদভাবে ব্যাখ্যা করতে হবে। স্পিন খেলতে না পারার প্রসঙ্গটা যদি বলি, গেল এক বছরে স্পিনার বিরুদ্ধে সবচাইতে কম স্ট্রাইক রেট বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের, সেটা 72। তার চাইতে বেশি স্ট্রাইক রেট জিম্বাবুয়ে, সেটা 74। তার চাইতে বেশি স্ট্রাইক রেট আয়ারল্যান্ডে, সেটা 76। মানে শেষের দিক থেকে 1, 2, 3 করলে বাংলাদেশ 1 নম্বরে, 2 নম্বরে জিম্বাবুয়ে, 3 নম্বরে হচ্ছে আয়ারল্যান্ড। এখন কোথাও না কোথাও একে আছি, শেষের দিক থেকে একে আছে। আমি ভাই, আমাদের বাংলাদেশে আমাদের তো টাকার অভাব নাই। সেদিন দীনেশ কার্তিক বা কেউ একজন এক্স ক্রিকেটার বলছিলেন যে একমাত্র বাংলাদেশি হচ্ছে ইন্ডিয়ার পরে যাদের বোর্ডের কোনো ঋণ নাই। সো আমাদের কেন স্পিন বোলিং মেশিন নাই? সেই কোশ্চেন তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে করতে হবে যে আমাদের কেন স্পিন বোলিং মেশিন নেই। আমরা স্পিন বোলিং মেশিন নাই আমাদের। সালাউদ্দিন স্যার সেটাকে কাভার আপ করার জন্য তিনি স্ল্যাব দিয়ে করেছেন। সালাউদ্দিন স্যারকে কৃতিত্ব অবশ্যই জানাতে হয় যে তিনি সেই কাজটা করেছেন। নাই, তিনি বসে থাকেন নাই, তিনি প্র্যাকটিস করিয়েছেন। কিন্তু সালাউদ্দিন স্যারকে কেন আমরা স্পিন বোলিং মেশিন প্রোভাইড করতে পারবো না? কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পারবে না? সেটা এত বছরেও সেই স্পিন বোলিং মেশিনটা তৈরি হবে না বা আনবেন না। এখন এগুলো তো আলটিমেটলি হচ্ছে, যেটা বললাম যে দিন শেষে চিন্তার জায়গাটা তো বোর্ডে যারা কাজ করছেন ক্রিকেট নিয়ে চিন্তাটা করতে হবে। এখন ক্রিকেট নিয়ে চিন্তা না করেন, একটু অবাক লাগে যে ক্রিকেট তো মানুষ অনেকদিন ধরে খেলছে, মানে এত বছর পরে কেন এই চিন্তা করা লাগবে যে আমাদের স্পিন বোলিং মেশিন নাই? 20-25 বছর পরে, এত বছর পরে কেন এই আলোচনা হয়? যখন আপনি কথা বলেন, রিয়াসাদ ভাই কথা বলে, আমরা কেউ কথা বলি, তখন কেন এই আলোচনা আসে? এত বছর কেউ কেন ভাবে নাই? এটা তো কোশ্চেনটা তো আমারও, মানে এই কোশ্চেনটা তো আমিও করতে চাই, বা এই সিস্টেমের কোশ্চেনটা তো সবসময় আমিও করি যে এত বছরে হলো। আপনি দেখেন, আমরা কয়েকটা জিনিসের প্রোগ্রেসিং সাইন দেখেছি। সেই জায়গা থেকে জাস্ট আমি আপনাকে একটা কথা বলি, লিস্টে ক্রিকেট আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হয়েছে আজকে প্রায় 12 বছর। এই 12 বছরে কখনোই কেন থার্ড আম্পায়ার যুক্ত হয় নাই? এবার থেকে যুক্ত হচ্ছে। এখনকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই, কিন্তু এটা কেন 12 বছর পর থার্ড আম্পায়ার যুক্ত হবে? নাম্বার 1 কোয়েশ্চেন। নাম্বার 2 কোয়েশ্চেন আমি যদি আপনাকে বলি, আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এখনও কেন ডে নাইট হয় না? এখনও কেন আমরা ডে নাইট ফরম্যাটে আনতে পারিনি? কারো মাথায় কি আসে নাই? আপনি যদি দেখেন যে তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম যতগুলো সর্বশেষ আন্ডারলাইট ম্যাচ, মানে ডে নাইট ম্যাচে পরে বোলিং করেছে, সর্বশেষ 10 ম্যাচের 8টাই বাংলাদেশ হেরেছে। এর অন্যতম বড় কারণ স্পিনাররা মিড ওভার্সে ভেজা বলে বোলিং করতে পারেন না। স্কিলটা
প্রমিনেন্ট হচ্ছে না, ক্যাচ ড্রপ করছেন ফ্লাড লাইটে। সো এটাকে রেকটিফাই করার জন্য আমরা ঢাকা প্রিমিয়ার লিগ এখন পর্যন্ত টিল ডেট আমরা কি করেছি, আমরা এখন পর্যন্ত সেটাকে ডে নাইট ফরম্যাটে আনতে পারি নাই। আমি রিয়াসাত ভাই যাদের কথাই বললেন যে আমরা 3 বছর টানা অনেক কথা বলার পর NCL T20 টুর্নামেন্টটা হয়েছে। এখন NCL T20 টুর্নামেন্টের ব্যাপারে বা আরেকটা T20 টুর্নামেন্ট যে দরকার প্রত্যয়, এটাকে আমাদের আগে কেউ কথা বলেছে? ধরেন সেই 2022 সালে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে T20 ওয়ার্ল্ড কাপ বাজেভাবে হেরে বাদ হয়ে আসলো, তখন থেকে আমরা এটা নিয়ে কথা বলছিলাম। সো তার আগে কিন্তু কেউ কোনোদিন কথা বলে নাই। আফটার দ্যাট তৎকালীন ক্রিকেট বোর্ড চিন্তা করছিলেন যে ঠিক আছে আর একটা T20 টুর্নামেন্ট দরকার, এবং এটা 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 উই ক্যান চ্যালেঞ্জ। এটা আমাদের আগে আসলে কেউ বলে নাই, বা গণমাধ্যম থেকে উঠে আসার আগে আর কেউ বলে নাই। এটা যেমন একটা বিষয়। আরেকটা খুব সিম্পল কথা বলি, আল্লাহ না করুক আপনার যদি সামনে আইসিসির FTP অনুযায়ী কোনো একটা পিঙ্ক বল টেস্ট শিডিউলে পড়ে, আপনি তো আবার যুক্তি দিবেন যে আমরা তো ডোমেস্টিক ক্রিকেটে পিঙ্ক বল টেস্ট খেলি না। এত বছর হয়ে গেছে আমরা এখন পর্যন্ত ডোমেস্টিক ক্রিকেটের পিঙ্ক বল ম্যাচ আনতে পারলাম না। ধরেন আমাদের NCL বা BCL-এ প্রতি টিমের যে কোনো একটা ম্যাচ তো পিঙ্ক বল ম্যাচে হতে পারে। এটাও তো একটা স্কিলের জায়গা, বাট আমরা কি এটা করতে পেরেছি? আমরা তো এটা করতে পারি নাই। আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা পবিত্র মাহে রমজানে হয়, সেখানে ক্রিকেট বোর্ডকে তো আসলে ওইভাবে দোষ দিতে পারবো না এই কারণে যে প্রিমিয়ার লিগের শিডিউলটা জায়গা মতোই আছে, মাহে রমজান মাস ঘুরে ফিরে আসছে। কিন্তু এটাকেও যখন আপনি জানেন যে এই বছর মাহে রমজান মাসটা মার্চ মাসে, তাইলে আপনি এটা শিডিউলটা আগে পিছে সিলেক্টেড না ব্যাপারটা, এক্স্যাক্টলি আপনি আগে পিছে করতে পারতেন না, সেটা যেমন করতে পারতেন। আবার যখন দেখছেন যে ঠিক আছে BPL-টাকে অ্যাকোমোডেট করার জন্য আপনি এটাকে আগে পিছে করতে পারেন নাই, তাহলে একটু আরামের ব্যবস্থা করে দেন। প্রিমিয়ার লিগটা ডে নাইট করেন, মিরপুরের ম্যাচগুলো, অন্য স্টেডিয়াম বাদ দেন, মিরপুরের ম্যাচগুলো ডে নাইট করেন, অন্তত কিছুটা স্বস্তি তো পাবে প্লেয়াররা। সকাল 9টা থেকে খেলা শুরু হওয়ার চাই তো ওই দুপুরের তপ্ত রোদের চাই যে দুপুর 2টা থেকে খেলা শুরু হোক, রাতের বেলা। আরেকটা ব্যাপার আছে যে 9টার সময় খেলা শুরু হলো, খেলা হয় BKSP-তে, যেতে লাগে 2 ঘন্টা। এই যে আপনি মানে এক্স্যাক্টলি একটা ভ্যালুয়েবল পয়েন্টে আপনি কথা বলেছেন, সেটা হচ্ছে BKSP-তে আমি নিজে তো ধরেন প্রথম বিভাগ ক্রিকেট লিগ সর্বশেষ খেলেছি 2022-23 মৌসুমে। আমি আপনাকে আমার পার্সোনাল এক্সাম্পল দিই। রাত্রেবেলা আমি হয়তো 12টা 12:30টার দিকে যমুনা টেলিভিশনে নিউজ পড়ছি, পরের দিন আমার 9টার সময় BKSP-তে খেলা, আমার কিন্তু ভোর 4:30 5টার দিকে রওনা দিতে হচ্ছে। কারণ ওয়ার্ম আপ যদি আমার 8টা থেকে শুরু হয়, আমার আমিনবাজারের জ্যাম আমি পাবো কি পাবো না, ইপিজেডের জ্যাম আমি পাবো কি পাবো না, সেই ক্যালকুলেশন করতে করতে আলটিমেটলি আমাকে 4:30 5টার দিকে আমাকে রওনা দিতে হচ্ছে, যেহেতু 8টায় আমার ওয়ার্ম আপ ধরতে হবে। প্রিমিয়ার লিগের ব্যাপারটা তো সেম। আলটিমেটলি প্লেয়াররা ম্যাচ অ্যানালাইসিস কী করবেন, তারা অ্যানালাইসিস করেন আমিনবাজারের জ্যাম নিয়ে, সেটাই তো আলটিমেটলি হয়। তো এত বছরে আমরা এখন পর্যন্ত এটার বিকল্প কোনো কিছু চিন্তা করতে পারি নাই। আপনি খুব সিম্পল একটা ব্যাপার চিন্তা করেন যে এখন পূর্বাচলের স্টেডিয়ামটার সেটার নাম পরিবর্তন হয়েছে, ধরেন 6 মাসে এই স্টেডিয়ামের আপডেটটা হচ্ছে আমরা নামটা পরিবর্তন করতে পেরেছি, কিন্তু তার আগে এই স্টেডিয়ামটা কত দিন ধরে হচ্ছে, জাস্ট আপনি চিন্তা করেন যে এই স্টেডিয়ামটা কত দিন ধরে হচ্ছে। ভাই আমার একটা সিম্পল কথা, সেটা হচ্ছে আমরা সবসময় স্টেডিয়াম নিয়ে পড়ে থাকি, আমরা খেলার মাঠটাকে রেডি করতে পারতাম না আগে। অবকাঠামো স্থাপনা সেটা দ্যাটস ডিফারেন্ট কেস, বা সেটা পরের ইস্যু, আমরা মাঠটাকে তো রেডি করতে পারতাম। কিংবা এই স্টেডিয়ামের সঙ্গে সঙ্গে আরও কিছু খালি জায়গায় আমরা কিছু মাঠ রেডি করতে পারতাম উইথ প্রপার গ্রাউন্ড অ্যান্ড প্রপার পিচ ফ্যাসিলিটিস। সো সেটাও তো আমরা আসলে এইভাবে করতে পারিনি। তো আমার মানে কোয়েশ্চেনের জায়গাটা আসলে এই জায়গাগুলোতে, যে এগুলো নিয়ে আসলে কতটুকু ভাবা হয়। আপনি যেটা বললেন না যে আমাদের নাই অনেক কিছুই তো নাই, আমি জাস্ট আপনাকে সিম্পল বললাম যে সামনে ধরেন সাউথ আফ্রিকা আসবে বাংলাদেশে, অথবা নিউজিল্যান্ড আসবে, আইসিসির FTP বললো যে পিঙ্ক বল টেস্ট হবে না, আপনি তখন একটা সেম অজুহাত দেবেন যে আমরা তো পিঙ্ক বল টেস্ট খেলি না। তো ওইটাকে খেলানোর জন্য তো অনেক পদক্ষেপের জায়গা আছে, যেটা আপনি আপনার জায়গা থেকে করতে পারেন বা চিন্তা করতে পারেন। তো সেগুলো আসলে কতটুকু চিন্তা করা হয়, বা মডার্ন ডে ট্রেন্ডের সঙ্গে আমরা কতটুকু যেতে পারছি, সেটা একটা খুব আলোচনার বিষয়। দেখেন আফগানিস্তানের 3টা হাই পারফরমেন্স সেন্টার আছে, কাবুলে, কান্দাহারে, জালালাবাদে। আমাদের বুলবুল ভাই সেই হাই পারফরমেন্স সেন্টারগুলোর কনসালটেন্সি করে দিয়ে এসেছেন। আমাদের বাংলাদেশে মানে আপনি খুব সিম্পল ব্যাপার, টেস্ট স্ট্যাটাস পেয়েছি আমরা 2000 সালে, 25 বছরে আমরা একটা হাই পারফরমেন্স সেন্টার বের করতে পারিনি। একটা হাই পারফরমেন্স সেন্টার বানানো যায় না 25 বছরে। আফগানিস্তান গেল 10 বছরে 3টা বানিয়ে ফেলেছে। সো এইটা কিন্তু ওই যে সদিচ্ছার জায়গা, আপনি কতটুকু চিন্তা করছেন সেই জায়গাটাতে, টাকাটা আপনি কোন জায়গায় ব্যয় করছেন, কিভাবে ব্যয় করছেন, সেটার উপর একটা অনেক বিষয়। আপনি বিকল্প কর্মসংস্থান কতটুকু তৈরি করতে পারছেন, সেগুলো একটা বিষয়। আজকে খুব সিম্পল একটা ব্যাপার বলি, আজকে আমাদের BKSP-তে কিন্তু
বায়োমেকানিক্স ডিপার্টমেন্ট আছে, আমাদের বিকেএসপিতে স্পোর্টস ফিজিওলজি ডিপার্টমেন্ট আছে, স্পোর্টস সাইকোলজি ডিপার্টমেন্ট আছে। এখানকার গ্র্যাজুয়েট যারা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, এখানকার গ্র্যাজুয়েট যারা, তারা জিজ্ঞেস করে যে ভাই আমরা পাশ করে কি করব, আমাদের কর্মসংস্থানটা কোথায়, কোথায় কাজ করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত এই বিকল্প প্রফেশনালদেরকে ইউজ করার ওয়ে বুঝতে পারছে না বা জানছে না যে কীভাবে ইউজ করতে হবে। ক্রিকেট বোর্ড বলেন, ফুটবল ফেডারেশন বলেন, আমাদের যতগুলো ফেডারেশন আছে, আমাদের ক্রীড়া মন্ত্রণালয় আমি যদি চিন্তা করে দেখি, তাহলে এখন পর্যন্ত আমরা এই জায়গাগুলো নিয়ে চিন্তা করতে পারছি না। মানে এতদিন ধরে সব কিছু হয়ে আসছে, আমাদের ক্রীড়াঙ্গনটা তো এস্টাবলিশড মোটামুটি, আপনি গেল 8, 10, 15 বছর যদি চিন্তা করেন। সো আমরা কখনোই এগুলো নিয়ে চিন্তা করিনি। তো ব্যাপারগুলো এরকমই আসলে, যে আরেকটা জাস্ট সিম্পল কথা বললে আপনার পুরো বিষয়টা সামারি হবে। সেটা হচ্ছে আপনি দেখবেন যে আমাদের যত ক্রীড়া স্থাপনাগুলো আছে, সেই ক্রীড়া স্থাপনাগুলোতে হয় আনসার ক্যাম্প থাকে, না হয় ওই যে দুর্যোগ ব্যবস্থাপনার যে কার্যক্রমগুলো থাকে সেগুলো থাকে। আমি সেদিন টাঙ্গাইলে গেলাম, টাঙ্গাইলে দেখলাম যে টাঙ্গাইলের যে ইনডোর স্টেডিয়ামটা, ছেলেমেয়েরা যে ইনডোরে খেলবে, সেইখানে হয়তোবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প আছে। প্রবলেমের জায়গাটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প করতে হলে সবসময় ক্রীড়া স্থাপনাগুলোই পছন্দ হয়। এতেই বোঝা যায় যে আমাদের দেশে ক্রীড়াঙ্গনের গুরুত্বটা আসলে কতখানি। আপনি দেখবেন দেশের ম্যাক্সিমাম ইনডোর, দেশের ম্যাক্সিমাম ক্রীড়া স্থাপনাগুলোতে আনসার ক্যাম্প, দেশের ম্যাক্সিমাম ক্রীড়া স্থাপনাগুলোতে ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প। তার মানে হ্যাঁ, ডেফিনেটলি সেগুলো তো অবশ্যই প্রয়োজন। আমাদের নিরাপত্তার কথা চিন্তা করলে, আমাদের সার্বিক নিরাপত্তায় সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু কেন যেন সব ক্ষেত্রে ওই মানে অস্থায়ী ক্যাম্পগুলো হয় ক্রীড়া স্থাপনাগুলোতে। তার মানে আমরা ক্রীড়াঙ্গনকে কতটুকু গুরুত্ব দিই আপনি এর মাধ্যমে আসলে বুঝবেন। স্যার, লাস্ট 2টা প্রশ্ন, বাংলাদেশের সেরা বাজেট ফোন কোনটা? অবশ্যই ওয়ালটনের। আমি তো সবাইকে সাজেস্ট করি যে বাজেট ফ্রেন্ডলি, চার্জ থাকবে খুব ভালো মতো, এবং ওই যে কস্ট এফিশিয়েন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, ছবিটা ভালো হয়। একটা কথা সবসময় আমরা বলি, একদম লাস্ট প্রশ্ন, যে স্পিনার নাই, মিস্ট্রি স্পিনার নাই, একটু অন্যরকম স্পিনার, যেরকম স্পিনার আমরা দেখি ইন্টারেস্টিং নাই, এখন কি আপনার মনে হয় যে আলিস আল ইসলামকে ব্যবহার করার সময় এসেছে? বেচারার ভাগ্যটা খুব খারাপ। লাস্ট যে ইঞ্জুরিটা হয়েছে এটাও মনে হয় প্রায় 6 মাস মাঠের বাইরে থাকতে হবে। তবে আলিস আল ইসলামকে নিয়ে ব্যক্তিগতভাবে যদি বলেন যে আমি সবসময় সিলেক্টর বলেন, এক্স সিলেক্টর বলেন, সবার সাথেই আমার আর্গুমেন্ট বলেন বা কথার জায়গা বলেন সবসময় হয়েছে। আমাদের দেশে যেটা হয় আসলে কি, এই টাইপের স্পিনাররা ট্রেডিশনালি দে আর নট ওয়েলকামড ইনাফ। ট্রেডিশনালি তাদেরকে ওইভাবে ওয়েলকাম করা হয় না আমাদের দেশে। বাট সময় তো বদলাবে আশা করি আমরা। আমাদের সিলেক্টররাও আধুনিক হচ্ছেন, আমাদের সিলেক্টররাও আরও আধুনিক হবেন, আমাদের কোচেরাও আরও আধুনিক হবেন। সালাউদ্দিন স্যার যেরকম আলিস আল ইসলামকে প্রমোট করেছেন ইন রিসেন্ট পাস্টে, সেরকমভাবে আরও কোচরাও এগিয়ে আসবেন ডেফিনেটলি। প্রত্যেক আপনি যে কথাটা বলেছেন, আমি বলবো যে আলিস আল ইসলাম, শেখ মেহেদী হাসান, এই প্লেয়ারদেরকে আপনার একটু শুধুমাত্র শর্টেস্ট ভার্সন অফ দ্য গেম না, একটু লঙ্গার ভার্সন অফ দ্য গেমগুলোতেও আপনি ব্যবহার করতে পারবেন। মানে 50 ওভার্স ক্রিকেটে তাদেরকে নিয়ে আপনি চিন্তা করতে পারবেন, এবং করা উচিত সেটা। শেখ মেহেদী, আলিস আল ইসলামদের মতো ক্রিকেটার, এবং শুধুমাত্র তারা না, আমার কাছে মনে হয় যে আমি 2027 বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ টিমটাকে যেই সেট আপে দেখি, যেই সেট আপে চিন্তা করি, ডেফিনেটলি শামীম পাটোয়ারির মতো ব্যাটসম্যানরাও সেই জায়গাটায়, মানে পাইপলাইনের জায়গাটায় তাদের নক করা উচিত। শামীম অনেক কথাই বললেন, অনেক কথাই আমরা বলি, কিন্তু সেগুলো যদি কার্যকর হয় সেটাই আসলে সবার জন্য ভালো, দেশের ক্রিকেটের জন্য ভালো। ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্টস ক্রিকেট টক আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কোনো আপডেট পেলে আপনার সাথে আবারও আমরা যুক্ত হবো, এবং অবশ্যই শামীম ভাই আমাদের সাথে থাকবেন। মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।